হ্যালো এভরিবডি, আমরা এখন বেসিক আর্কিটেকচার অফ 8085 মাইক্রোপ্রসেসর দেখব। মাইক্রোপ্রসেসর বেসড সিস্টেম উইথ বাস আর্কিটেকচার। কোনো একটা সিস্টেম, যেরকম ধরো একটা মাইক্রো কম্পিউটার, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? মাইক্রোপ্রসেসর থাকে, যেটা হচ্ছে সমস্ত ধরনের ডিসিশন মেকিং এবং ক্যালকুলেটিং এর অপারেশনস গুলো করে। ইনপুট আউটপুট ডিভাইসেস থাকে, যেগুলো আমরা আগের লেকচারে পড়েছি কি কি ধরনের ইনপুট এবং আউটপুট ডিভাইস থাকতে পারে। তার সঙ্গে থাকে মেমরি, পার্মানেন্ট মেমরি বা রম থাকতে পারে, রিড অনলি মেমরি, এবং টেম্পোরারি মেমরি বা রিড রাইট মেমরি থাকতে পারে। সেই মেমরির কাজ হচ্ছে যে আমরা যখন মাইক্রোপ্রসেসরে কোনো একটা প্রোগ্রাম লিখব, সেই মেমরির মধ্যে প্রোগ্রামটা স্টোর থাকতে পারে, বা টেম্পোরারিলি যখন মাইক্রোপ্রসেসর কোনো একটা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে, সেই ইনস্ট্রাকশন বা কোনো ডেটা, কোনো ভ্যালু, সেইগুলো টেম্পোরারি মেমরি, যেগুলো অ্যাকচুয়ালি কিছুই নয়, রেজিস্টার, সেই রেজিস্টারের মধ্যে স্টোর থাকে। এবার এই যে মাইক্রোপ্রসেসরকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে তিনটে মেনলি আর্কিটেকচার বেসড কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার অ্যারে এবং কন্ট্রোল ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটের ফাংশন কি? It performs arithmetic operations like addition, subtraction, and logical operations like AND, OR, and exclusive OR. রেজিস্টার অ্যারের কি কি কাজ রয়েছে? প্রথমত বলে রাখি, 8085 মাইক্রোপ্রসেসর যেটা আমরা পড়ব, সেখানে মূলত জেনারেল পারপাস রেজিস্টার রয়েছে 6টা। এই প্রত্যেকটা রেজিস্টারকে আমরা এক একটা ইংলিশ অ্যালফাবেট দিয়ে নাম দিয়েছি, BCDE and HL। এই রেজিস্টার অ্যারেগুলো কি করে না, দে স্টোর ডেটা টেম্পোরারিলি ডিউরিং আ প্রোগ্রাম অ্যান্ড অ্যাক্সেসেবল টু ইউজার থ্রু ইনস্ট্রাকশনস। আমরা যদি কোনো একটা ইনস্ট্রাকশন, ধরো আমি মাইক্রোপ্রসেসরের থ্রু দিয়ে দুটো নাম্বার অ্যাড করব, তো সেই দুটো নাম্বারকে আমাকে তো রেজিস্টার বা কোনো টেম্পোরারি মেমোরিতে স্টোর করতে হবে। সেই যে টেম্পোরারি মেমরি, সেগুলোই হচ্ছে এই রেজিস্টার। ধরো একটা নাম্বারকে আমি বি রেজিস্টারে রাখলাম, আরেকটা নাম্বারকে আমি সি রেজিস্টারে রাখলাম, এবং এই দুটো নাম্বারকে ধরো আমি অ্যাড করলাম। শুধু অ্যাডিশন নয়, যে কোনো ধরনের অপারেশন, সাবট্রাকশন, লজিক্যাল অপারেশন, আমরা পড়বো সেগুলো সাবসিকুয়েন্ট ভিডিওতে কি কি কাজ আমরা করতে পারি। কন্ট্রোল ইউনিটের ফাংশন কি? কন্ট্রোল ইউনিট provides timing and control signals to all operations in a microcomputer. It controls flow of data between microprocessor, memory and peripherals. এই যে ধরো আমি একটা ডেটা বা ইনস্ট্রাকশন ইনপুটের সাহায্যে দিলাম, মাইক্রোপ্রসেসর তার এএলইউ তার সাহায্যে কোনো অ্যাডিশন, সাবট্রাকশন, মানে কোনো অ্যারিথমেটিক অপারেশন বা কোনো লজিক্যাল অপারেশন করলো, এবং ফাইনালি সেটা আউটপুট ডিভাইসে ডিসপ্লে হলো রেজাল্টটা। এবং এন্টায়ার প্রসিডিওরে কখনো ইনস্ট্রাকশন, কখনো ডেটা মেমোরি থেকে পড়া হলো বা মেমোরিতে লেখা হলো। এই এন্টায়ার কন্ট্রোলটা কিন্তু মাইক্রোপ্রসেসরের মধ্যে যে কন্ট্রোল ইউনিটটা রয়েছে সে করে, বাই প্রোভাইডিং টাইমিং অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল। আরেকটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, সেটা হচ্ছে একটা সিস্টেম বাস। সেই সিস্টেম বাসের কাজ কি? ইট ইজ দ্য কমিউনিকেশন পাথ অর্গানাইজড অ্যারাউন্ড দ্য কম্পোনেন্টস। বাস যেরকম একটা যাত্রীকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক মাইক্রোপ্রসেসরের যে সিস্টেম বাস রয়েছে, সেটাও কোনো একটা সিগন্যালকে ইনপুট থেকে মাইক্রোপ্রসেসরে বা মাইক্রোপ্রসেসর থেকে আউটপুটে বা মেমরি থেকে মাইক্রোপ্রসেসরে বা মাইক্রোপ্রসেসর থেকে মেমরিতে নিয়ে যায়। হাউ ডাজ আ মাইক্রোপ্রসেসর ওয়ার্ক?
Assume that a program and data are already entered in the read-write memory. How to write and execute a program we will see in the future lectures. আমরা ধরে নিচ্ছি অলরেডি মাইক্রোপ্রসেসরের যে রিড রাইট মেমোরি মানে ওর রেজিস্টার অ্যারেতে প্রোগ্রামটা লেখা হয়ে গেছে এবং যে যে ডেটার উপরে আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করব, মানে ধরো অ্যাডিশন, এটা হচ্ছে একটা প্রোগ্রাম। এবার যে দুটো বা তিনটে নাম্বারকে অ্যাড করব সেই নাম্বারগুলো হচ্ছে ডেটা। তো এগুলো অলরেডি মাইক্রোপ্রসেসরের যে রিড রাইট মেমোরিতে সেটাতে রয়েছে আমরা ধরে নিচ্ছি, এবং কিভাবে এই প্রোগ্রামগুলো লিখবো আমরা সেগুলো ফিউচারের যে স্লাইডস গুলো বা ফিউচারের যে আমরা লেকচার ভিডিওগুলো দেখবো সেখানে দেখতে পাবো। When a microprocessor is given a command to execute a program, it reads and executes one instruction, that is a micro instruction at a time, and finally sends the result to the 7 segment LEDs for display. আমরা যদি ধরো একটা প্রোগ্রাম লিখলাম, সেখানে পরপর ৩-৪টে ইনস্ট্রাকশন রয়েছে, মাইক্রোপ্রসেসর কিন্তু অ্যাট আ টাইম একটা ইনস্ট্রাকশনই এক্সিকিউট করবে, বা মাইক্রো ইনস্ট্রাকশন, মাইক্রো মানে কি ছোট, সেটাই অ্যাট আ টাইম এক্সিকিউট করবে, এবং সেই জন্যই এটার নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর। তোমরা অনেকে ভাবতে পারো যে মাইক্রোপ্রসেসরের সাইজ ছোট বলে সেটার নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর, কিন্তু সেটা নয়। যেহেতু একটা প্রসেসর যেটা মাইক্রো ইনস্ট্রাকশনস বা স্টেপসে কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করে, সেহেতু তার নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর। আর এরকম ধরনের তোমরা দেখতে পাবে 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে এলইডি, এরকম ডিসপ্লে অ্যাটাচ থাকে একটা মাইক্রোপ্রসেসরের সাথে, সেটা একটা আউটপুট ডিভাইস যেখানে আমরা রেজাল্টটা দেখতে পারবো। তাহলে এক কথায় বলা যায় এটা ভীষণ ইম্পর্টেন্ট। মাইক্রোপ্রসেসর ফলোজ দ্য সিকোয়েন্স অফ ফেচ, ফেচ হোয়াট, দ্যাট ইজ ইনস্ট্রাকশন। কোনো একটা ইনস্ট্রাকশনকে সে আগে জোগাড় করবে, ফেচ করবে, তারপর ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবে, মানে ইনস্ট্রাকশনটাকে কি করতে বলেছে, অ্যাডিশন করতে বলেছে, সাবট্রাকশন করতে বলেছে, লজিক্যাল অ্যান্ড বলেছে, লজিক্যাল অর বলেছে, কি করতে বলেছে সেটাকেও ডিকোড করবে, তারপর ফাইনালি সে এক্সিকিউট করবে। তো এই যে তিনটে স্টেপ, ফেচিং ইনফরমেশন ফ্রম দ্য রেজিস্টার্স, তারপরে সেটাকে ডিকোড করা যে কি করতে বলছে ইনস্ট্রাকশনটা, কন্ট্রোল ইউনিট সেই অনুযায়ী এক্সিকিউট করবে এবং ইনস্ট্রাকশন দেবে এএলইউ কে, এরিথমেটিক লজিক ইউনিটকে এক্সিকিউট করতে, এবং আবার নেক্সট স্টেপে মাইক্রোপ্রসেসর ফেচ করবে র্যাম থেকে ইনস্ট্রাকশন, রেজিস্টারে সেটাকে ঢোকাবে, আবার ডিকোড করবে, আবার কন্ট্রোল ইউনিট এএলইউ কে এক্সিকিউট করতে ইনস্ট্রাকশন পাঠাবে। তা এই যে ফেচ, ডিকোড, এক্সিকিউট, এটা হচ্ছে দ্য সাইকেল হাউ আ মাইক্রোপ্রসেসর ওয়ার্কস। 8085 হার্ডওয়্যার মডেল। আমরা মডেল কাকে বলি? কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন অফ আ রিয়েল অবজেক্ট। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করো, তোমাদের ড্রয়িং শিটের উপরে কোনো একটা অবজেক্টের স্কিম্যাটিক ড্রয়িং করো উইথ প্রপার স্কেল, তো সেটা তো আর অ্যাকচুয়াল 3 ডাইমেনশনাল অবজেক্টটাকে বোঝাচ্ছে না। হ্যাঁ, আইসোমেট্রিক প্রজেকশন হলে সেটা হয়তো 3 ডাইমেনশনাল বোঝাচ্ছে, বাট স্টিল সেটা রিয়েল ফিজিক্যাল অবজেক্টটাকে বোঝাচ্ছে না, তার একটা রিপ্রেজেন্টেশনকে বোঝাচ্ছে। ঠিক সেরকম আমরা যদি 8085 মাইক্রোপ্রসেসরের একটা কনসেপচুয়াল হার্ডওয়্যার মডেল আঁকি, তাহলে সেটা কিরকম দেখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে it is represented in terms of its hardware বা physical electronic components. Actually একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে ফিজিক্যালি কি কি কম্পোনেন্ট রয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ মূলত দুটো সেকশন রয়েছে। একটা সেকশনে অ্যাকিউমুলেটর বলে একটা কম্পোনেন্ট রয়েছে, যেটা কিছুই নয়, এটাও একটা রেজিস্টার। রেজিস্টার হচ্ছে টেম্পোরারি মেমোরি, যেরকম হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ আমরা জানি যে টেম্পোরারি ডেটা স্টোর করে। এএলইউ রয়েছে, এরিথমেটিক লজিক ইউনিট রয়েছে, কিছু ফ্ল্যাগস রয়েছে। ফ্ল্যাগস মানে হচ্ছে এই যে অ্যাকিউমুলেটরের একটা রেজিস্টার, তার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং তার উপর কি কি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস বা অপারেশনস ক্যারি আউট করা হচ্ছে, সেই অনুযায়ী ফ্ল্যাগের কন্ডিশন 0 বা 1 হবে। তো এই ফ্ল্যাগ রেজিস্টারটাকে আমরা
ভালোভাবে পরবর্তী স্লাইডসগুলোতে দেখব। ইনস্ট্রাকশন ডিকোডার একটা রয়েছে, যে যখনই একটা মাইক্রোপ্রসেসরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সে ডিকোড করছে যে তাকে অ্যাকচুয়ালি কি করতে বলা হচ্ছে। এবং আরেকটা দিকে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার অ্যারে রয়েছে এবং মেমোরি পয়েন্টার রেজিস্টার্স রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটের দ্বারা কানেক্টেড। তো আমরা পরবর্তী ক্ষেত্রে রেজিস্টার অ্যারে এবং মেমোরি পয়েন্টার রেজিস্টার্স গুলোকে ভালোভাবে দেখব। Results are stored in the accumulator and flip-flops called flags are set or reset to reflect the results. এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, তিনটে বাস রয়েছে। অলরেডি বলেছি বাস কিছুই নয়, একটা কমিউনিকেশন পাথ বিটুইন ইনপুট আউটপুট ডিভাইস, মাইক্রোপ্রসেসর মেমোরি, বিটুইন রেজিস্টার্স অ্যান্ড মেমোরি এটসেট্রা। তো এখানে দেখতে পাচ্ছ একটা 16 বিট অ্যাড্রেস বাস রয়েছে যেটা ইউনিডাইরেকশনাল, আর তোমরা দেখতে পাচ্ছ 8 বিট ডেটা বাস রয়েছে যেটা কিন্তু বাই ডিরেকশনাল। তো আমরা এই বাসগুলোর সাহায্যে, তেমনি অ্যাড্রেস বাসের সাহায্যে আমরা কোনো মেমোরি চিপ থেকে ডেটা পড়ে রেজিস্টারের মধ্যে আনতে পারি, আর ডেটা বাসের সাহায্যে আমরা কোনো ডেটা 8 বিট ডেটা রেজিস্টার থেকে মেমোরি বা মেমোরি থেকে রেজিস্টারের মধ্যে ট্রান্সফার করতে পারি। তো আরো আমরা ডিটেলসে দেখবো এই ডেটা বাস আর অ্যাড্রেস বাস একটা সেপারেট ভিডিও লেকচারে। এখন শুধু জেনে রাখা এটাই ভালো যে অ্যাড্রেস বাস আর ডেটা বাসের সাহায্যে আমরা কোনো মেমোরি অ্যাড্রেস পড়তে পারি বা ডেটা পড়তে পারি। এবং কন্ট্রোল সিগন্যালের কাজ কি আমরা আগেই পড়েছি, যে এই যে বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ ডেটা হচ্ছে from the microprocessor to the memory or from register arrays to the memory, এর টাইমিং সিগন্যাল গুলো কন্ট্রোল সিগন্যালস হিসেবে এই টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটটা দিচ্ছে। আমরা এবার 8085 এর প্রোগ্রামিং মডেলটা দেখব। প্রোগ্রামিং মডেল হচ্ছে সেই মডেল যেটাকে আমরা যখন মাইক্রোপ্রসেসর 8085 এ কোনো প্রোগ্রামিং শিখব, এই মডেলটা আমাদের কাজে দেবে। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ অনেকগুলো রেজিস্টার রয়েছে। টেম্পোরারি মেমোরি হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকিউমুলেটর রয়েছে, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, সেটা একটা 8 বিট রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে 8 বিট। ফ্ল্যাগ রেজিস্টারের ফাংশন কি আমরা 2-3টে স্লাইড পর দেখব ডিটেলসে। এবং এখানে রয়েছে অ্যাকিউমুলেটর। অ্যাকিউমুলেটর হচ্ছে একটা রেজিস্টার, যখন আমরা কোনো অ্যারিথমেটিক ফাংশন লাইক অ্যাডিশন, সাবট্রাকশন বা কোনো লজিক্যাল অপারেশন লাইক অ্যান্ড, অর, এক্সঅর এগুলোকে করছি, তার মধ্যে একটা ভ্যালু যার উপরে অ্যাডিশন, সাবট্রাকশন বা লজিক্যাল অপারেশন করছি অবশ্যই যেন অ্যাকিউমুলেটরে স্টোর থাকে, এবং কোনো অপারেশন করার পর অ্যারিথমেটিক বা লজিক্যাল রেজাল্টটাও কিন্তু অ্যাকিউমুলেটরে স্টোর থাকছে। অ্যাকিউমুলেটর ছাড়াও there are 3 pairs BC, DE, HL জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে, ধরো দুটো নাম্বারকে আমি অ্যাড করব, তো একটা নাম্বারকে আমি বি রেজিস্টারে স্টোর করলাম, আরেকটা নাম্বারকে আমি সি রেজিস্টারে স্টোর করলাম, ডি আমি দুটো নাম্বারকে অ্যাড করতে পারি। তাহলে টেম্পোরারি কোনো ভ্যালু বা ইনস্ট্রাকশনকে হোল্ড করছে এই রেজিস্টার গুলো। এবং এই এক একটা রেজিস্টার বি, সি, ডি, ই, এইচ, এল প্রত্যেকটার সাইজ হচ্ছে 8 বিট, বিকজ 8085 হচ্ছে একটা 8 বিট মাইক্রোপ্রসেসর। অনেক সময় আমরা 16 বিট অপারেশন লাইক অ্যাডিশন, সাবট্রাকশন করতে পারি, তখন আমরা বি, সি, ডি, ই বা এইচ এল রেজিস্টার পেয়ার হিসেবে ভ্যালুগুলোকে স্টোর করতে পারি। মানে বি, সি একটা রেজিস্টার পেয়ার হিসেবে কাজ করবে, যেহেতু এগুলো এক একটা 8 বিট 8 বিট, টোটাল সাইজ হয়ে যাবে 16 বিট। এবং এইভাবে একটা 16 বিট নাম্বার আমরা বিসি রেজিস্টার পেয়ারে রাখতে পারি, আরেকটা 16 বিট নাম্বার আমরা সে ডিই রেজিস্টার পেয়ারে রাখতে পারি এবং অ্যাডিশন করতে পারি। এইভাবে আমরা জানি 256 এর বেশি কোনো নাম্বারকে আমরা 8 বিটে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে কোনো 256 এর বড় নাম্বারকে আমরা যদি 16 বিট অ্যাডিশন হিসেবে কাজ করতে চাই,
তাহলে আমরা রেজিস্টার পেয়ারকে ইউজ করতে পারি। কিন্তু একটা কথা বুঝবে যে আমরা বি এর সাথে শুধুমাত্র সি কেই পেয়ার করতে পারি রেজিস্টার হিসেবে, বি এর সাথে অন্য কোনো ডি, ই, এইচ, এল রেজিস্টারকে কিন্তু পেয়ার করতে পারবো না। এবং এর সঙ্গে রয়েছে দেখো 16 বিট একটা রেজিস্টার স্ট্যাক পয়েন্টার, আরেকটা 16 বিট রেজিস্টার প্রোগ্রাম কাউন্টার। এই দুটোর ফাংশন আমরা এই লেকচারের শেষে গিয়ে দেখব। এবং সমস্ত ধরনের ডেটা যখন একটা রেজিস্টার থেকে অন্য রেজিস্টার বা অ্যাকিউমুলেটর থেকে অন্য রেজিস্টার বা মেমরি থেকে কোনো একটা রেজিস্টারে আসছে, সেটা একটা ডেটা বাসের সাহায্যে আসে এবং সেই ডেটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল। এবং যেহেতু ডেটা সাইজ 8 বিট হয়, তো 8টা লাইন থাকে সেই ডেটা বাসে। এবং যখন মাইক্রোপ্রসেসর কোনো মেমরি থেকে ডেটা আনছে বা ডেটা পাঠাচ্ছে, সেটা অ্যাড্রেস বাসের সাহায্যে হয়। এবং এক একটা অ্যাড্রেস হচ্ছে 16 বিটের হয়। যে মেমরিতে ভ্যালুগুলো রাখা থাকছে বা ভ্যালুগুলো পড়া হচ্ছে যে মেমরি থেকে, তাদের অ্যাড্রেস গুলো 16 বিট ভ্যালু হয়। সেই জন্য অ্যাড্রেস বাসটা হয় 16 লাইনের এবং এটা ইউনিডাইরেকশনাল। তার মানে মাইক্রোপ্রসেসর মেমরি থেকে পড়তে পারে বা মেমরিতে ভ্যালু পাঠাতে পারে, কিন্তু মেমরি মাইক্রোপ্রসেসর থেকে ভ্যালু পড়তে পারে না বা মাইক্রোপ্রসেসরে ডিরেক্টলি ভ্যালু লিখতে পারে না, তাই এটা ইউনিডাইরেকশনাল। এবার আমরা আসছি ফ্ল্যাগ রেজিস্টারের বিট ওয়াইজ ইন্টারপ্রিটেশন। তো তোমরা অলরেডি দেখেছো যে মাইক্রোপ্রসেসরের একটা ফ্ল্যাগ রেজিস্টার থাকে, যেটাও কিন্তু 8 বিট লং। 1 2 3 4 5 6 7 8, 8টা বিট রয়েছে। প্রত্যেকটা বিটকে আমরা D0 D1 এইভাবে D7 অব্দি এই লেটার গুলোকে দিয়ে ডিনোট করছি। এবং প্রত্যেকটা যে বিট রয়েছে এই যে ফ্ল্যাগ রেজিস্টারের, প্রত্যেকটা বিটের এক একটা ফাংশন রয়েছে, বা এই প্রত্যেকটা বিট এক একটা সংকেত বোঝায়। যেরকম ধরো তোমরা যখন রেলওয়ে স্টেশনে যে লাইনম্যান দাঁড়িয়ে থাকছে বা যিনি ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকছেন, তিনি যখন রেড ফ্ল্যাগ দেখাচ্ছেন একরকম বোঝাচ্ছে, গ্রিন ফ্ল্যাগ দেখাচ্ছেন আরেক রকম বোঝাচ্ছে। তো ঠিক সেরকমই ফ্ল্যাগের ফাংশন হলো সে তার নিজের স্টেটাসের মাধ্যমে কোনো না কোনো ইঙ্গিত, কোনো না কিছুর ওপর ইঙ্গিত করে। তো কি ইঙ্গিত করে? তো আমরা সেটা প্রত্যেকটা বিট ওয়াইজ প্রত্যেকটা ফ্ল্যাগ ওয়াইজ দেখবো যে তাদের ফাংশন বা তারা কি কি ইঙ্গিত করে। তো এই যে 8টা বিট রয়েছে একটা ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে, শুধুমাত্র 5টা বিট এস, জেড, এসি, পি, সিওয়াই, এই 5টা বিট কিন্তু আমরা ইউজ করি। বাদ বাকি যে 3টে বিট সেটা খালি থাকে। তো আমরা স্টার্ট করছি যে 8 বিট বা D7 এই ডিজিটটা এস বিট। S stands for sign. The sign flag is set if the bit D7 of the result in the accumulator is 1. Flag bit is set মানে flag bit এর ভ্যালুটা 1 হবে যদি অ্যাকিউমুলেটরে যে ভ্যালুটা রয়েছে, যে রেজাল্টটা রয়েছে, সেটার যে 8th বিট সেটা 1 হয়। আদারওয়াইজ ইট উইল বি রিসেট। ধরা যাক অ্যাকিউমুলেটরে এই ভ্যালুটা রয়েছে +5, তোমরা দেখতে পাচ্ছ 00000101, এটা হচ্ছে 8 বিট রিপ্রেজেন্টেশন অফ +5। তো এখানে অ্যাকিউমুলেটরের মধ্যে যদি এই ভ্যালুটা স্টোর করা থাকে, তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে 8 বিটটা হচ্ছে 0, সেই জন্য এখানে কিন্তু সাইন বিটটাও হবে 0। সাইন যে ফ্ল্যাগটা রয়েছে সেটার ভ্যালুটাও হবে 0। একইভাবে যদি অ্যাকিউমুলেটরের মধ্যে -5 এই ভ্যালুটা থাকে, -5 কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি? কোনো একটা নাম্বারকে যদি টুজ কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন করি, যেটা তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে দেখেছো, তাহলে তার -5 কে আমরা পাবো। তো এই যে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি অ্যাকিউমুলেটরে যে ভ্যালুটা স্টোর রয়েছে সেটা হচ্ছে -5 এর 8 ডিজিট বাইনারি ইকুইভ্যালেন্ট। তো এখানে দেখো 8 ডিজিটটা 1, সেক্ষেত্রে কিন্তু সাইন ফ্ল্যাগটা ভ্যালু হবে 1। তো আমরা দেখতে পাচ্ছি যে উল্টোভাবে বলা যেতে পারে, সাইন ফ্ল্যাগের ভ্যালুটা যদি 1 হয় তাহলে দ্য অ্যাকিউমুলেটর কন্টেন্স আ নেগেটিভ নাম্বার। সাইন ফ্ল্যাগের ভ্যালুটা যদি 0 হয়, অ্যাকিউমুলেটর কন্টেন্স আ পজিটিভ নাম্বার। অ্যাকিউমুলেটরের 8 বিটের যে মান হবে 0 বা 1, সেই অনুযায়ী সাইন ফ্ল্যাগেরও মানটা চেঞ্জ হতে থাকবে ফ্ল্যাগ রেজিস্টারে।
এবার আমরা আসছি ফ্ল্যাগ রেজিস্টারের যেটা 7th বিট রয়েছে D6, সেটা কি ইঙ্গিত দিচ্ছে, সেটা হচ্ছে Z। Z or 0, the zero flag is set to 1 when the result in the accumulator is 0, otherwise it is reset বা 0। ধরো অ্যাকিউমুলেটরের ভ্যালুটা হচ্ছে 0 কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনের পর। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিটই তার মানে 8 বিটের মধ্যে অ্যাকিউমুলেটরে 0 হবে। সেক্ষেত্রে যে জিরো ফ্ল্যাগটা রয়েছে সেটার ভ্যালুটা 1 হয়ে থাকবে। উল্টো ভাবে বলা যায়, যদি জিরো ফ্ল্যাগ এটা 1 ভ্যালু দেখায় তার মানে বুঝে নিতে হবে অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা হচ্ছে 0। আর যদি অ্যাকিউমুলেটরের কন্টেন্ট এনি নন জিরো ভ্যালু হয়, যদি একটাও বিট ন্যূনতম ভাবে 1 হয়, তাহলেও কিন্তু সেটা একটা নন জিরো ভ্যালু বোঝাচ্ছে এবং তখন এই যে ফ্ল্যাগ রেজিস্টার জেড তার ভ্যালুটা হয়ে যাবে 0। এবার আসছি আমরা ফ্ল্যাগ রেজিস্টারের যে 5th বিটটা AC ফ্ল্যাগ, সেটার কি ফাংশন। AC হচ্ছে অক্সিলিয়ারি ক্যারি। In an arithmetic operation, when a carry is generated by the digit D3 and passed to the digit D4, the auxiliary carry flag is set। এটার মানে কি, আমরা জানি যে a set of 4 bits কে আমরা nibble বলি and a set of 8 bits কে আমরা byte বলি বা word বলি। In case of microprocessor 8085, the word is 8 bit long। তো কোনো একটা নাম্বার ধরো অ্যাকিউমুলেটরে রয়েছে, আরেকটা নাম্বার যে কোনো রেজিস্টার B C D E H L এ রয়েছে, দুটোকে আমরা অ্যাড করতে চাই, ঠিক আছে। তো এই দুটো নাম্বার যখন বাইনারি ফর্মে রয়েছে সেটাকে আমরা অ্যাড করব। তো প্রত্যেকটা স্টেপে আমরা দেখছি, ধরো এখানে 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 0, তাই জন্য হচ্ছে 0টা থাকবে আর 1 ক্যারিতে যাবে। 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 3, যেটা বাইনারি হচ্ছে 1 1, 1 এখানে থাকবে, ক্যারি হবে 1। আবার 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে বাইনারি 3, মানে হচ্ছে 1 1, এখানে 1 থাকবে, 1 ক্যারি থাকবে, 0 প্লাস 0 প্লাস 1 ক্যারি 1 থাকবে, 0 প্লাস 0 0, 0 প্লাস 0 0। তো এখানে যে চারটে বিটের কম্বিনেশন রয়েছে ফার্স্টের, যেটাকে আমরা নিবল বিট বলছি, সেই বিটের যে 4th বিটটা রয়েছে বা D3 বিটটা রয়েছে, তার যখন অ্যাডিশন করলাম একটা ক্যারি জেনারেটেড হলো, সেটাকে আমরা অক্সিলিয়ারি ক্যারি বলছি এবং সেই ক্যারিটা যদি 1 হয় তাহলে অক্সিলিয়ারি ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটাও 1 হবে। যদি এইরকম চারটে বিট, ফার্স্ট চারটে বিটের যে 4th বিটটা রয়েছে বা নিবল বিটটা রয়েছে, মানে D3 যে ডিজিটটা রয়েছে, সেই দুটো অ্যাডিশনের পর যদি কোনো ক্যারি জেনারেট না হয়, অক্সিলিয়ারি ক্যারি জেনারেটেড না হয়, তখন কিন্তু অক্সিলিয়ারি ক্যারির ভ্যালুটা হবে, ফ্ল্যাগের ভ্যালুটা হবে 0। এবার আমরা আসছি ফ্ল্যাগ রেজিস্টারের যে 3rd বিটটা রয়েছে P, এই ফ্ল্যাগটা কি বোঝাচ্ছে। P stands for parity. If the result in the accumulator has even number of ones, the flag is set বা ভ্যালুটা 1 হবে প্যারিটি বিটের। Or odd number of ones if present in the accumulator, then the P flag is reset বা 0। প্যারিটি আমরা কাকে বলি, কোনো একটা ডিজিটাল নাম্বারের মধ্যে, ডিজিটাল সংখ্যা বা ওয়ার্ডের মধ্যে যদি নাম্বার অফ ডিজিটাল ওয়ান্স ইভেন নাম্বার হয় তাহলে আমরা ইভেন প্যারিটি বলি, যদি নাম্বার অফ ওয়ান্স অড হয় তাহলে আমরা বলি অড প্যারিটি। তাহলে অ্যাকিউমুলেটরে ধরো একটা এখানে নাম্বার দেখতে পাচ্ছি রয়েছে, সেখানে দেখো প্রথমে চারটে 1 আছে, তো 4 হচ্ছে একটা ইভেন নাম্বার, তো সেই জন্য এখানে প্যারিটি যে ফ্ল্যাগটা রয়েছে তার স্ট্যাটাসটা হবে 1। যদি অ্যাকিউমুলেটরে এমন একটা নাম্বার থাকে, দেখো ডান দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা 1 রয়েছে অ্যাকিউমুলেটরে, সেখানে যেহেতু অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে বা অড প্যারিটি রয়েছে নাম্বারটার যেটা অ্যাকিউমুলেটরে স্টোরড, তখন কিন্তু প্যারিটি ফ্ল্যাগের ভ্যালুটা হবে 0। তো ফ্ল্যাগ দিচ্ছি মানে প্যারিটির ফ্ল্যাগটা যদি 0 হয়, সেটা দেখেই আমরা বুঝে যাচ্ছি অ্যাকিউমুলেটরে রয়েছে কোনো একটা অড প্যারিটি যুক্ত নাম্বার। বা যদি প্যারিটি ফ্ল্যাগটার ভ্যালু 1 দেখি, আমরা কনক্লুড করতে পারছি অ্যাকিউমুলেটরে যে ভ্যালুটা রয়েছে তার ইভেন প্যারিটি রয়েছে।
ফাইনালি যে লাস্ট ফ্ল্যাগ, দ্য ফার্স্ট বিট D0 ডিজিট CY, এই ফ্ল্যাগটা কি বলছে? CY স্ট্যান্ডস ফর ক্যারি। ক্যারি কি কাজ করছে ক্যারি ফ্ল্যাগটা? ইন অ্যান অ্যারিথমেটিক অপারেশন when a carry is generated the carry flag is set, বা তার ভ্যালুটা 1 হয়। ধরো আমরা অ্যাকিউমুলেটরের সাথে যে কোনো একটা রেজিস্টারের দুটো নাম্বারের অ্যাডিশন করছি। তো আমরা একইভাবে যখন অ্যাডিশন করছি, দেখো এখানে 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1, 1 প্লাস 1 2, যার বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 0, তাহলে 0 আর এখানে ক্যারি যাবে 1, 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 3, 3 এর বাইনারি ইকুইভ্যালেন্ট 1 1, তো একটা 1 এখানে থাকবে, একটা 1 এখানে যাবে অ্যাজ অক্সিলিয়ারি ক্যারি। 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 3, 1 এখানে বসবে, 1 ক্যারিতে যাবে, 0 প্লাস 0 প্লাস ক্যারি 1, সেখানে 1 বসবে। আবার এখানে 1 প্লাস 1 হচ্ছে 2, বাইনারি যার ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 0, তো 0টা এখানে থাকবে, 1টা এখানে যাবে, এবং 1 প্লাস 0 প্লাস 1 হচ্ছে 2, তো 0টা এখানে থাকবে, এবং 1 দেখছো একটা ক্যারি এক্সট্রা জেনারেটেড হচ্ছে, যেটা আমরা কিন্তু এই 8 বিটের মধ্যে আর অ্যাকিউমুলেট করতে পারছি না, অ্যাকোমোডেট করতে পারছি না। তো এই যে টোটাল 8 বিট অ্যাডিশনের পর যে ক্যারিটা জেনারেটেড হলো, সেটা যদি 0 হয় তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 হবে, যদি 1 হয় তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। তো এখানে তোমরা দেখছো ফাইনাল অ্যাডিশন 8 বিটের পর অক্সিলিয়ারি ক্যারিটাও এখানে 1 হচ্ছে, তার মানে এখানে এসি যে ফ্ল্যাগটা রয়েছে সেটাও 1 হয়ে যাবে। আর প্রেজেন্টলি আমরা যে ফ্ল্যাগটা নিয়ে পড়ছি সেই ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটাও কিন্তু এখানে 1 হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলিয়ারি ক্যারি হচ্ছে যখন অ্যাডিশনের সময় ফোর্থ বিটের যদি অ্যাডিশন করার পর কোনো ক্যারি জেনারেটেড হয় সেটাকে আমরা অক্সিলিয়ারি ক্যারি বলছি, এবং তখন এসি ফ্ল্যাগটা 1 হবে। আর যদি 8th বিটের অ্যাডিশনের পর কোনো ক্যারি জেনারেটেড হয় ফাইনাল ক্যারি, সেইটার ক্ষেত্রে এই ক্যারি ফ্ল্যাগটা 1 হবে। আর যদি সেখানে কোনো ক্যারি জেনারেটেড না হয়, 0 থাকে, তাহলে ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে 1 দেখাবে। তোমরা এবারে রিকল করো, আমরা যখন প্রোগ্রামিং মডেল অফ 8085 মাইক্রোপ্রসেসর পড়েছিলাম, আমরা সেখানে দুটো 16 বিট রেজিস্টার দেখেছিলাম। একটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, একটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার। আমি তখন বলেছিলাম আমরা লাস্টে দেখব এই প্রোগ্রাম কাউন্টারের ফাংশন কি। তো প্রোগ্রাম কাউন্টার হচ্ছে একটা 16-bit register. The size of the program counter register is 16 bits because memory addresses are 16 bits. তোমরা এতক্ষণে বুঝে গেছো, কোনো মেমোরির যদি অ্যাড্রেস বোঝাই সেটা একটা 16 বিট ভ্যালু হয়, আর সেই মেমোরির মধ্যে যে ভ্যালুটা থাকে সেটা কিন্তু 8 বিট হয় ফর 8085 মাইক্রোপ্রসেসর। একটা বাড়িতে লোক থাকে, তো সেই বাড়ির একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা হচ্ছে 16 বিট। আর বাড়ির মধ্যে যে লোকগুলো থাকে সেগুলোকে আমরা ডেটার ইকুইভ্যালেন্ট ভাবতে পারি, সেগুলো হচ্ছে ফর 8085 মাইক্রোপ্রসেসর 8 বিট। The function of the program counter is to point to the memory address from which the next byte of instruction is to be fetched. ধরো আমরা একটা এক্সাম্পল নিই, আমরা অ্যাড করব 2 with 3, আমরা এর পরে ডিটেলে প্রোগ্রামিং দেখব, কিন্তু আমি জাস্ট প্রোগ্রাম কাউন্টারের ফাংশনটা বোঝানোর জন্য ধরো একটা ছোট কোড কিভাবে লিখতে পারি, যে অ্যাডিং 2 with 3। এখানে দেখো কোডটা তো লেখা রয়েছে কোনো একটা মেমোরিতে, আমরা আগেই পড়েছি যে মাইক্রোপ্রসেসরের মধ্যে আমরা মেমোরির মধ্যে কোডটাকে লিখে স্টোর করে রাখি। তো এইটা হচ্ছে একটা 16 বিট অ্যাড্রেস, এক একটা বিট হচ্ছে, এক একটা ডিজিট হচ্ছে, আমরা পরে দেখবো ভালোভাবে যে এই যে 2000, তার মানে এই 2 হচ্ছে একটা 4 বিট ডিজিটাল ভ্যালু, বাইনারি ভ্যালু। তো এরকম টোটাল 4টে ভ্যালু রয়েছে 2000, তার মানে এখানে 16 বিট অ্যাড্রেস বোঝাচ্ছে মেমোরির ক্ষেত্রে। সেই মেমোরি অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটা লেখা আছে অ্যাড করতে হবে। পরের মেমোরি অ্যাড্রেস 2001, সেখানে ভ্যালুটা স্টোর করা আছে 2, আর তারপরের যে মেমোরি অ্যাড্রেস 2002, সেখানে ভ্যালু 3টা স্টোর করা আছে।
তো প্রথমে যখন মাইক্রো প্রসেসর আমরা আগেই পড়েছি, সেটা একটা মাইক্রো ইনস্ট্রাকশন বা মাইক্রো স্টেপে কাজ করে, স্টেপ বাই স্টেপ কাজ করে। তো অ্যাড্রেস 2000-এ গিয়ে আগে সেই ইনস্ট্রাকশন অ্যাডটাকে পাবে। তো এখানে দেখো ইনস্ট্রাকশনটা একটা বাইনারি ফর্মে আছে, আমরা সেটা পরে পড়বো কিভাবে সেই ইনস্ট্রাকশন গুলো স্টোর থাকে। মোট কথা এখন জেনে রাখো যে এই যে কম্বিনেশনটা রয়েছে এটা বোঝাচ্ছে হচ্ছে অ্যাডিশন, যেটা অ্যাড্রেস 2000-এ স্টোর আছে। তো তখন কি হবে, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আমরা দেখব এই 2000 ভ্যালুটা রয়েছে, তার কারণ ও যখন প্রোগ্রামটা এক্সিকিউট করছে প্রেজেন্টলি 2000 এই মেমরি অ্যাড্রেস থেকে ওই ইনস্ট্রাকশনটাকে ফেচ করলো। এরপরে যখন অ্যাড্রেস 2001 থেকে ও 2 এই ভ্যালুটা নেবে, তখন কিন্তু প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে পরের ভ্যালুতে, মানে 2001-এ। তার মানে একটা একটা স্টেপ করে এগোবে আর প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে। ঠিক একইভাবে এরপরে যখন 2002 থেকে ভ্যালুটাও নেবে 3 ভ্যালুটা, তখন আবার প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়ে 2002 হয়ে যাচ্ছে। তার মানে ইট ইজ কাউন্টিং দ্য মেমরি অ্যাড্রেস ফ্রম হুইচ দ্য নেক্সট ইনস্ট্রাকশন ইজ টু বি ফেচড। এটাই হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের ফাংশন। ফাইনালি আমরা আসছি স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক কাকে বলে? স্ট্যাক হচ্ছে ইজ আ পাইল অফ অ্যারেঞ্জড অবজেক্টস। যেরকম ধরো স্ট্যাক অফ বুক, ঠিক একটার উপরে একটা বই যখন রাখা থাকে এইভাবে, আমরা সেটাকে একটা পাইল অফ বা স্ট্যাক অফ বুক বলি। ঠিক একইভাবে a stack of memory is a pile of memory that is reserved for storing instructions, subroutine or data. মানে ধরো মাইক্রোপ্রসেসর একটা কাজ করছে, অ্যাডিশন করছে দুটো নাম্বার, তার ফাঁকে আমি বললাম যে প্রোগ্রামের মাঝে সে গিয়ে দুটো নাম্বার যেটা আগে থেকে অন্য কোনো মেমোরি স্ট্যাকে স্টোর করা আছে সেটাকে সাবট্রাক্ট করবে। তো এই যে একটা প্রোগ্রামের মধ্যে একটা অন্য সাবরুটিন বা অন্য কোনো ইনস্ট্রাকশন রয়েছে, সেটাকে যদি কোনো মেমোরি থাকে বা স্ট্যাকে আমরা তুলে রাখতে চাই, তাহলে এই স্ট্যাক পয়েন্টারের সাহায্যে আমরা করতে পারি। এরকম হচ্ছে মেমোরি অ্যাড্রেসের স্ট্যাক। 3001, 3002, 3003, 2001, তো পর 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 এরকম থাকে থাকে মেমোরি স্ট্যাক করে রাখা যেতে পারে। তো স্ট্যাক পয়েন্টার হচ্ছে একটা 16-বিট মেমরি পয়েন্টার which points to a stack of memory। মানে আমরা যে মাইক্রোপ্রসেসরের পড়েছিলাম এই যে 16-বিট এই যে স্ট্যাক পয়েন্টারের একটা রেজিস্টার রয়েছে, এর মধ্যে ধরো মেমরি অ্যাড্রেসটা আমি ইনিশিয়ালি স্টোর করে নিলাম 3001। একটা কোড এক্সিকিউট করতে করতে হঠাৎ করে আমার মনে হলো আমি একটা অন্য কোনো কোড বা অন্য কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করব। তো স্ট্যাক পয়েন্টারে 3001 এই মেমরি অ্যাড্রেসটা লিখে সেই মেমরিতে আমি কোনো একটা ইনস্ট্রাকশন কোড করে রেখে দিলাম। প্রোগ্রামটা যখন আমি রান করছি তখন আবার স্ট্যাক পয়েন্টার থেকে সেই মেমরি অ্যাড্রেসটাকে আমরা রিট্রিভ করতে পারি এবং সেই পার্ট অফ দ্য মেমরি থেকে আমরা সেই কোড স্নিপেট বা সেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে পারি। তো স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে সেই স্ট্যাক অফ মেমরিকে পয়েন্ট করা। আরো ডিটেলসে আমরা যখন সাবরুটিন পড়বো, কন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্প পড়বো, তখন আরো ভালোভাবে পুশ পপ ইনস্ট্রাকশনস পড়বো, তখন স্ট্যাক পয়েন্টারকে জানতে পারবো। এখন শুধুমাত্র জেনে রাখা ভালো যে স্ট্যাক পয়েন্টার একটা মেমরি স্ট্যাক বা একটা পাইল অফ মেমরিকে পয়েন্ট করছে, যেটা আমার কোনো একটা প্রোগ্রাম রান করার সময় কাজে দিচ্ছে।